আজকে আমরা কোচবিহার রামভোলা হাই স্কুল সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লাস টেনের প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার এই ভিডিও থেকে উপকৃত হবে। খুব ভালো করে ভিডিওটা দেখো। চলে এসো আজকের প্রথম প্রশ্নে। সেটা হলো স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়, সেটা হলো অপশান বি হবে ইউভি। ওজোন স্তর গঠিত হয় ইউভি রের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। তারপর দেখে নাও, কোনো গ্যাসের মোলার ভরে অ্যাভোগাড্রো সংখ্যা n, অণুর ভর আমরা কি বলবো? মনে রাখতে হবে মোলার ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে অণুর ভর পাবো, তাহলে আমরা বলবো m/n। তারপর দেখে নাও, গ্যাসের আণবিক গুরুত্ব n, বাষ্প ঘনত্ব d, তাহলে আমরা বলবো অবশ্যই m=2d বলবো, অপশন সি। তারপরে দেখো চলে আসছি, সেটা হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপের পরিমাণ নির্ভর করে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ নির্ভর করে নাম্বার 1 প্রস্থচ্ছেদের সমানুপাতিক, নাম্বার বি সময়ের সমানুপাতিক, নাম্বার সি হলো বেদের ব্যস্তানুপাতিক, আর নাম্বার ডি সবকটি। তাহলে অবশ্যই সবকটি বলবো। তারপর দেখে নাও 1.5, খুব ভালো করে দেখো। গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে নিচের কোনটি আপাতিত রশ্মির উপর নির্ভর করে? আপাতিত রশ্মির উপর নির্ভর করে প্রতিবিম্বের আকার, তাহলে প্রতিবিম্বের আকার আপাতিত রশ্মির উপর নির্ভর করে। তারপর দেখে নাও 1.6, তাহলে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় রশ্মির কোনো চ্যুতি হবে না, কারণ আলোক কেন্দ্রে সোজা চলে যায়, আলোক কেন্দ্রে সোজা যাওয়ার জন্য কোনো চ্যুতি ঘটবে না। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার আমরা কার একক বলবো? এটা ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার তড়িৎ শক্তি। আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় ফ্লেমিংয়ের ডান হস্ত থেকে, তাহলে ফ্লেমিংয়ের ডান হস্ত থেকে আমরা বলবো আবিষ্ট প্রবাহের অভিমুখ জানতে পারি। চৌম্বক ক্ষেত্রে কোনটি সর্বোচ্চ বিক্ষেপ ঘটে? এটা আমরা বলবো সবচেয়ে বিক্ষেপ ঘটে যার মানে ভরটা কম, তাহলে বিটা রশ্মির ভরটা সবচেয়ে কম, তাহলে বিটা রশ্মি কিন্তু সবচেয়ে সর্বোচ্চ বিক্ষেপ ঘটে। তাহলে সর্বোচ্চ বিক্ষেপ ঘটে কার? বিটা রশ্মি। বিক্ষেপ ঘটেই না সেটা হলো গামা রশ্মি, তাহলে বিটা রশ্মির সর্বোচ্চ বিক্ষেপ ঘটে। তারপর দেখো এ এবং বি, ইলেকট্রন বিন্যাস এখানে বলা আছে। দেখে নাও, ইলেকট্রন বিন্যাস বলা আছে কে এর 2টো, এল এর 8টা, এম এর 2টো। তাহলে এখানে একটা বলা আছে সেটা বি এর বলা আছে কে এর 2টো, এল এর 7টা। তাহলে এ বি এর গঠনটা কি হবে? আমরা বলবো AB2। কি বলবো? AB2 বলবো। কারণ এখানে দেখো লাস্টে কত আছে, লাস্টের গেমের 2টো আছে, এর এম নেই, তাহলে আমরা এ আর বি, তাহলে এর কটা আছে? এর 2টো আছে, এর দেখো কটা আছে, এর দেখো এর একটা ঘাটতি আছে, তাহলে আমরা বলবো AB2, এরকমভাবে লিখবো। তারপর দেখো কোনটির ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? আমরা বলবো LiH, লিথিয়াম হাইড্রোক্সাইডের কোনো অষ্টক সূত্র মানে মানা হয় না বা লঙ্ঘিত হয়। তৈল লেপনের সময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। দেখে নাও, তারপরে দেখে নাও কপার সালফেটের জলীয় দ্রবণে H2S পাঠালে
কোন বর্ণে অধক্ষেপ করে? অবশ্যই কালো বর্ণে অধক্ষেপ করে। তারপর বিমানের কাঠামো তৈরি করতে আমরা যে সংখ্যা দুটো ব্যবহার করি সেটা হলো ডুরালুমিন। অ্যাসিটন হলো CO, অপশান এ। তারপর চলে এসো বিভাগ ক্ষয়ে। দেখো বিভাগ ক্ষয়ে তোমরা চলে এসো। দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমানগুলি, দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করতে পারে? আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর দেখো বিদ্যুৎ ক্ষরণের সময় নাইট্রোজেন ঘটিত কোন গ্যাস O3 স্তরকে ভাঙে? সেটা আমরা বলবো NO বা নাইট্রিক অক্সাইড। তারপরে ATM, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এই এককে আর এর মান হবে 0.082। তাহলে এই এককের মানটা হবে 0.082। তারপর দেখে নাও চার্লসের সূত্র অনুসারে আয়তন এবং তাপমাত্রার যে লেখচিত্র এরকমভাবে হবে মূলবিন্দু এবং সরলরেখা। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? এটা বলবো -273°C। SI পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আমরা বলবো কেলভিন ইনভার্স। গামা রশ্মির ব্যবহারিক প্রয়োগ আমরা বলবো নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করব। দেখো সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য আমরা বলবো অসীম। ফোকাস দৈর্ঘ্য অসীম এবং ক্ষমতা শূন্য হবে। দিনের বেলা আকাশের বর্ণ নীল দেখায়, এটা কোন ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা যায়? এটা আমরা বলবো বিক্ষেপণ। তড়িৎ বিভবের SI একক। দেখে নাও। এই তড়িৎ বিভবের মাত্রিক সংকেত দেখে নাও। এটা হবে mL² T⁻³ I⁻⁻1। দেখে নাও কি করে হলো। দেখে নাও তড়িৎ বিভব মানে আমরা জানি V সমান W/Q। W মানে কিলোকার্য, Q মানে আধান। তাহলে উভয় থেকে মাত্রা নেওয়া হলো, থার্ড ভাগের উভয় থেকে মাত্রা নেওয়া হলো। W এর মাত্রা হলো mL² T⁻², আর Q এর মাত্রা IT। তাহলে এখানে বসিয়ে দিলাম। এবার সূচকের নিয়ম দেখো প্রয়োগ করে mL²। দেখো L এখানে দুটো আছে, এটা উপরে উঠলে -3 হয়ে গেলো। তাহলে mL² T⁻³ দেখো I⁻1। mL² T⁻³ I⁻1 হলো V এর মাত্রা। তারপর দেখে নাও 2 কুলম আধান 2 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে কত কাজ করবে? দেখে নাও 2 কুলম আধান আমরা জানি W সমান Q × V। তাহলে Q এর মান 2, V এর মান 2, তাহলে 2 × 4, W এর মানটা পেয়ে গেলাম 4 জুল। তারপর দেখে নাও R মানে দুটির সমান্তরাল সমবায় আছে, তুল্য রোধ কত হবে? R/2। মনে রাখবে যতগুলো সংখ্যা নেবে নিচে তাই হবে। যদি 4টে থাকতো তাহলে R/4 হতো, 5 থাকলে R/5 হতো। এখানে 3টে বিটা কণা বেরিয়ে যাচ্ছে। 3টে বিটা কণা বেরোলে আমরা বলবো তাহলে প্রোটন সংখ্যা ছিল কটা? প্রোটন সংখ্যা ছিল 92। তাহলে 3টে মানে প্রত্যেকটার জন্য একটা করে বাড়বে। 3টে বেরোর জন্য 3টে, তাহলে 92 + 3 কত করে? 95 বলবো। তারপর দেখে নাও NaKLi এর পারমাণবিক ব্যাসার্ধ ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। তাহলে Li Na K, তাহলে Li বলবো, Na বলবো, K বলবো। এটি চ্যালকোজেন মৌল আমরা সালফার বলবো, সালফার। তারপর চলে এসো হ্যালোজেন মৌলগুলো দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে আছে? আমরা বলবো 17 নম্বর শ্রেণী। তারপর দেখে নাও CaNH3 এর আয়নীয় ফর্মুলা আমরা বলবো Ca2+ NO3-। এটা NO3- হবে, 2 আছে 2 NO3- লিখবো। CCl4 এর ভৌত অবস্থা আমরা বলবো তরল। তারপর দেখে নাও HL3+ Cu2+, তাহলে Al3+ এই ক্যাটায়নে মুক্ত হয়। এটা তাহলে এদের মধ্যে ক্যাটায়নে মুক্ত হয় Al3+, এটা সত্য হবে। তড়িৎ বিশ্লেষণের সময় সবসময় ডিসি প্রয়োগ করা অত্যাবশ্যক, অবশ্যই ডিসি তোমার তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা, এটা সত্য। তারপর দেখো অলিয়াম, দেখে নাও অলিয়াম
চলে এসো অলিয়াম। অলিয়ামের রাসায়নিক নাম কি হলো? পাইরোসালফিউরিক অ্যাসিড। অসওয়াল পদ্ধতিতে উৎপন্ন পদার্থের নাম নাইট্রিক অ্যাসিড। কার্বন বিজারণ পদ্ধতি জিঙ্ক অক্সাইড। আর কপার আমরা বলবো ম্যালাকাইট। তারপর দেখে নাও CH3 CH2 CHO, এই যৌগটার ইউপ্যাক নাম হলো প্রোপানল। কি বলবো? প্রোপানল বলবো। তারপর দেখো CH3 CHOH CH3, এর ইউপ্যাক নাম হলো প্রোপান 2 এখানে 2 আছে, তাহলে প্রোপান দেখো 3টে আছে, তাহলে এটা OH গ্রুপ মানে প্রোপ্যান হবে। আর এই যে OH-টা 2 আছে, তাহলে প্রোপান 2। তারপরে চলে এসো ব্রোমিন জলের মধ্য দিয়ে অতিরিক্ত ইথিলিন গ্যাস পাঠালে বর্ণ কিরূপ হবে? যদি লাল বর্ণ, দেখো লাল বর্ণ থেকে বর্ণহীন হয়ে যাবে, লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। তারপর দেখো চলে এসো, দেখো ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2-র ভূমিকা, এটা পেজ নাম্বার 4 আমরা পেয়ে যাব। একটু ভালো করে দেখে নাও ওজোন স্তর, দেখে নাও NO, দেখো NO O3-র সঙ্গে বিক্রিয়া হচ্ছে NO2 + O2, আবার NO2 + O ইউভি রশ্মির সাহায্যে দেখো NO + O2 উৎপন্ন হচ্ছে। তাহলে এইরকমভাবে কিন্তু বারবার প্রক্রিয়া চলে এবং ওজোন স্তর ধ্বংস সাধন ঘটে। তারপরে বলবো বায়োগ্যাস প্ল্যান্টের চিহ্নিত চিত্র আঁকতে বলছে, বা চিহ্নিত নকশা চিত্র আঁকতে বলছে। এটা আমরা পেয়ে যাবো 8 নম্বরে। দেখে নাও এই ছবিটা আমরা আঁকলেই উত্তর পেয়ে যাব, এই ছবিটা আমরা আঁকবো। তারপর চলে এসো 3.2 এর প্রশ্নে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না কেন? এটা হলো দেখো 15 পেজে পাবো আমরা, দেখে নাও 15 পেজে পাবো। অর্থাৎ যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপ উচ্চ উষ্ণতা ছাড়া পিভিকাল এনআরটি সমীকরণ মেনে চলে না, তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলবো। তাহলে আদর্শ গ্যাস হতে গেলে আমাদের কিন্তু নিম্নচাপ উচ্চ উষ্ণতা মেনটেন করতে হবে, আর বাস্তব গ্যাস এটা মেনে চলছে না। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ করছে না। তাহলে মনে রাখতে হবে আদর্শ গ্যাস হওয়ার জন্য আমাদের এই শর্তটা পালন করতে হবে, সেটা হলো নিম্নচাপ উচ্চ উষ্ণতা। মানে আদর্শ গ্যাস হতে আমাদের নিম্নচাপ উচ্চ উষ্ণতা পালন করতে হবে, যদি পালন না করে তাহলে সে বাস্তব গ্যাস হবে না, বাস্তব গ্যাস হবে সেটা আদর্শ গ্যাসের মধ্যে পড়বে না, এটা মনে রাখবে। তারপর দেখো হর্ষদৃষ্টি বা মায়োপিয়া প্রতিকার কিভাবে করবে? নকশা রশ্মি চিত্রের সাহায্যে অঙ্কন করতে বলছে, এটা 54 পেজে। দেখে নাও হর্ষদৃষ্টি, এটা আমরা ছবিটা আঁকবো, একে প্রতিকার করার ওটা হলো আমরা অবতল লেন্স ব্যবহার করবো, অবতল লেন্স। তারপর চলে এসো, একটি বাড়িতে 2 কিলোওয়াট হিটার 220 ভোল্ট ব্যবহার করতে গেলে একটি বাড়িতে 2 কিলোওয়াট হিটার 220 ভোল্টে ব্যবহার করতে গেলে কমপক্ষে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে? দেখে নাও দেখো না পি এর মান দেখো 2 কিলোওয়াট, পি মানে ক্ষমতার মানটা, তাহলে 2 × 10⁻³ ওয়াট। ভি এর মান 220 ভোল্ট, আমরা এই পি সমান ভিআই, ভি এর মান বসিয়ে আই এর মান পেয়ে গেলাম। দেখো পায়ের মান হলো 100/11, 100/11 মানে বলবো 9.09, অর্থাৎ প্রবাহমাত্রা কত? তাহলে প্রবাহমাত্রা কত? 9.09 অ্যাম্পিয়ার ফিউজ লাগাতে হবে। তাই 9.0 অর্থাৎ প্রায় 9 অ্যাম্পিয়ারের ফিউজ আমাদের ব্যবহার করতে হবে। তাহলে ফিউজের প্রবাহমাত্রা এত, তাই কিন্তু তাহলে আমাদের প্রবাহমাত্রা আমার 9 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কোন ফিউজ ব্যবহার করব?
তাহলে অ্যান্সারে এটা লিখবো, কিন্তু মনে রাখবে 10 অ্যাম্পিয়ার ফিউজ তাহলে আমরা ব্যবহার করব। তারপর চলে এসো, তারপর দেখো চলে এসো, দুটি রোধকে শ্রেণী সমবায় যোগ করলে তুল্যরোধ 10 হয়, সমান্তর সমবায় যোগ করলে তুল্যরোধ 12/5 হয়। রোধ দুটো নির্ণয় করতে বলছে। দেখে নাও, ধরে নিচ্ছি দুটি রোধ R1 ও R2, তাহলে আর এর সমান R1 প্লাস R2, তাহলে আর এর মান 10, তাহলে R1 প্লাস R2 মান আমরা 10 বলবো, তাহলে আরপির মান আমরা বলবো R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এবারে আরপির মান এটা আমরা কত বলবো, 12/5 দেওয়া আছে। এবার দেখো এখানে R1 প্লাস R2 মান দেখো 10 দেওয়া আছে, তাহলে 10 বার করেছি, তাহলে 10টা বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে R1 R2 মান পেয়ে গেলাম 24। তাহলে এখানে দেখো এইটা দেখো সিরিজ কানেকশনের জন্য মানে সমান্তর সময়ের জন্য R1 প্লাস R2 10 দেওয়া আছে, সেই মানটা এখানে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে দেখো এই 5 আর 10-এ কাটলে 2, কারণ সমান আছে, কোনাকুনি গুণ করলে দেখো 24, তাহলে R1 R2 হলো 24। এবার দেখো এই বার করছি R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, এটা আমরা কি বলবো R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4 R1 R2। এটা কি করে হলো মনে রাখবে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্রে ফেলেছি। এবার দেখো মানটা বসিয়েছি, R1 প্লাস R2 মান বসিয়েছি, R1 R2 মান বসিয়েছি, বসিয়ে দেখো পেয়ে গেছি R1 মাইনাস R2 হোল স্কোয়ার সমান 4, তাহলে R1 মাইনাস R2 সমান 2, তাহলে R1 প্লাস R2 আমি পেয়ে গেলাম 10 পেয়ে গেলাম, R1 মাইনাস R2 আমি পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম, তাহলে 2R1 সমান আমরা পেয়ে গেলাম 12, তাহলে R1 সমান 6 পেয়ে গেলাম, তাহলে R2 সমান আমরা বলবো 10 মাইনাস 6 মানে কত 4 বলবো। তাহলে আমরা তাহলে রোধ কত হবে, তার রোধ হলো একটা 6 ওহম বলবো, আর একটা তার রোধ দুটো হলো আমরা বলবো একটা 6 ওহম, একটা হলো 4 ওহম। দেখে নাও তারপরে 3.5, এটা হলো, এটা আমরা পেয়ে যাব 106 পেজে। দেখে নাও এই উত্তরটা, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ইলেকট্রন ডট আমরা 106 পেজে পেয়ে যাব। দেখে নাও 106 পেজে দেখো এই উত্তরটা আমরা দেখো পেয়ে যাব, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই অ্যান্সারটা। এখান থেকে এটা লিখলেই উত্তর হয়ে যাবে। তারপর দেখো পর্যায় সারণীর মেন্ডলিফের সূত্রটা বলতে বলছে, আর 18 নম্বর শ্রেণীতে তড়িৎযোজ্যতা কত হবে। এখানে তো নোবেল গ্যাসগুলো থাকবে, তাই নোবেল গ্যাসের তড়িৎযোজ্যতা 0 হবে, তাই মানে নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস বলতে নিষ্ক্রিয় গ্যাস, তাই নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎযোজ্যতা 0 হবে। এবার মেন্ডলিফের সূত্র আমরা পেয়ে যাবো পেজ নাম্বার 96। দেখে নাও পেজ নাম্বার 96, দেখে নাও বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ওকে, এরপর দেখে নাও মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো, এটা আমরা 102 পেজে পাবো। দেখে নাও মৌলের তড়িৎ ঋণাত্মকতা দেখো পেয়ে যাবে। দেখে নাও অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে অন্য কোনো মৌলের নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা। তারপর দেখে নাও পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত নীতি লিখতে বলছে, কিভাবে সংগ্রহ করবে, এটা আমরা পেজ নাম্বার 118 পেয়ে যাব। দেখে নাও নীতি লিখছি, দেখে নাও অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং শুষ্ক কলিচূর্ণে 1:3 অনুপাতে মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হবে। দেখো বিক্রিয়াটা পেয়ে গেলাম এটা। এবার দেখো কীভাবে সংগ্রহ করবে, দেখো বলবে দেখো অ্যামোনিয়াকে আমরা এখান থেকে বলবো শুষ্ক অ্যামোনিয়াকে বায়ু নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, শুষ্ক অ্যামোনিয়াকে বায়ু নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, এটুকুই বলবো। তারপর দেখো অ্যালুমিনিয়ামের একটা আকরিক লিখতে বলছে, তার নাম হলো বক্সাইট, সংকেত লিখতে বলছে Al2O3, 2H2, তাহলে বক্সাইট হবে, সংকেত হয়ে গেল।
তারপর চলে অথবার প্রশ্ন আছে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য লিখতে বলছে। এটা আমরা 113 পেজে পাবো, দেখে নাও। এখানে পার্থক্য দেখে নাও, খুব ভালো করে পার্থক্য আছে। দেখো ধাতব পরিবাহী ইলেকট্রনরা দায়ী, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা আয়নগুলো দায়ী বলবো। ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রোধটা বৃদ্ধি পায়, আর তড়িৎ বিশ্লেষণে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধটা কমে যায়। ধাতব পরিবাহীতে ধাতুতে উপস্থিত পরমাণুর স্থান একই থাকে, আর তড়িৎ পরিবহনকালে আয়নগুলি স্থান পরিবর্তন করে। তারপর দেখো কার্যকরী মূলক কাকে বলে। অ্যালডিহাইডের কার্যকরী গঠন সংখ্যা লিখতে বলছে। এটা আমরা 139 পেজে পাবো। দেখে নাও কার্যকরী মূলক অর্থাৎ দেখে নাও যে সকল মূলক বা গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগের প্রকৃতি ধর্ম নির্ধারণ করে তাদেরকে আমরা কার্যকরী মূলক বলবো। অ্যালডিহাইডের কার্যকরী মূলক আমরা বলবো বন্ড CHO। এটা কি বলবো? বন্ড CHO আমরা বলবো। তারপর দেখো আমরা সোডিয়াম ক্লোরাইডের দেখে নাও সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কেন ব্যবহার করা হয়, দেখে নাও। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে উত্তরটা লিখে দেবো। আয়নীয় যৌগের ক্লাসে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা তড়িৎ আকর্ষণ বলের দ্বারা আবদ্ধ থাকে, ফলে আয়নীয় যৌগ বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই। সেজন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটা লেখা অত্যন্ত যুক্তিযুক্ত। এটা আমরা বলে দেবো, উদাহরণটা বলে দেবো, বললে উত্তর পেয়ে যাব। তারপর চলে এসো বিভাগ গ, কর্ক দিয়ে দেখে নাও। চলে এসো কর্ক দিয়ে বন্ধ করা একটি বায়ুশূন্য ফ্লাক্সের 20 সেন্টিগ্রেড তাপমাত্রা এবং চাপ 760 মিলিমিটার Hg ফ্লাক্সটি উষ্ণতা বাড়াতে থাকলে ভেতরের চাপ বেড়ে প্রাথমিক চাপের দ্বিগুণ হলো এবং কর্কটি ছিটকে গেল। কোন উষ্ণতায় কর্কটি ছিটকে গেল দেখে নাও। খুব ভালো দেখে নাও। দেখো প্রাথমিক তাপমাত্রা বলা আছে 273 প্লাস 20, মানে 273 প্লাস 20 মানে 393। প্রাথমিক চাপ দেখো 760 মিলিমিটার Hg। অন্তিম তাপমাত্রা চেয়েছে এবং অন্তিম চাপ বলা আছে প্রাথমিক চাপের দ্বিগুণ, তাহলে প্রাথমিক চাপ হলো 760, তার দ্বিগুণ 2 দিয়ে গুণ করা হয়েছে। এবার আমরা জানি P1/T1 সমান P2/T2। এবার দেখো P1 এর মান বসিয়ে দিয়েছি, T1 এর মান বসিয়ে দিয়েছি, P2 এর মান বসতে হবে, T2 এর মান বার করে। T2 এর মান দেখো 2 × 293 মানে 586 বলবো। অন্তিম তাপমাত্রা 586 থেকে 273 বাদ দেবো, তাহলে 313 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তিম তাপমাত্রা হলো 313 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর দেখে নাও 4.2 এর একটা অঙ্ক আছে, দেখে নাও 4.2 এ 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, দেখে নাও। প্রথমে বিক্রিয়াটা দেখে নাও, খুব ভালো করে বিক্রিয়াটা দেখে নাও। দেখো বিক্রিয়া 2 NaOH প্লাস H2SO4 সমান Na2SO4 প্লাস H2O, এটা পেয়ে গেলাম। এবার 2 আছে, এখানে 2 আছে। এবার দেখো এর মানে NaOH এর দেখো আণবিক ভর 80 গ্রাম, আর এই H2SO4 দেখো আণবিক ভর 98 গ্রাম। তাহলে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, সেটা হলো 98 গ্রাম। আর 1 গ্রামে আমরা বলবো 98/80,
আর এখানে কত আছে, এখানে আছে 4 গ্রাম, 4 গ্রামে বার করে নেবো, তাহলে 49/10, 49/10 মানে আমরা বলবো 4.9, তাহলে 4.9 গ্রাম H2SO প্রয়োজন। তারপর দেখে নাও 4.3 কঠিন পদার্থের, দেখে নাও কঠিন পদার্থের তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা আমরা পাবো পেজ নাম্বার 33-এ পাবো। দেখে নাও কার কার বিষয় নির্ভর করে। নাম্বার এখানে আছে নাম্বার 1, সেটা হলো নাম্বার 1 দেখো, এটা দেখো প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতিক, তাপমাত্রার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, আর যে বেদ নেওয়া হয়েছে বেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে 3টে বিষয় নির্ভর করছে। তারপর দেখো প্রিজমে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করে চ্যুতিকোণের রাশিমালা লিখতে বলছে। দেখে নাও এই উত্তরটা আমরা বলবো, অর্থাৎ ডেল্টা সমান I1 + I2 - A, এটা পুরো প্রমাণ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তারপর দেখো চলে আসছি অবতল লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে রশ্মিচিত্র দেখাতে বলছে, এর প্রকৃতি কেমন হবে। দেখে নাও অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব, দেখে নাও এটা প্রতিবিম্ব হলো। এবার দেখে নাও এটা প্রকৃতি কেমন হবে, প্রকৃতি সমশীর্ষ হবে। কি হবে, সমশীর্ষ। প্রতিবিম্বটা কি হবে, সমশীর্ষ হবে। তারপর দেখে নাও কোনো গোলীয় দর্পণের বক্র ব্যাসার্ধ 20 বলা আছে, তাহলে ফোকাস কত হবে, তাহলে আমরা বলবো F সমান R/2, তাহলে 20/2 মানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হবে। তারপর দেখো অতিবেগুনি রশ্মি ব্যবহারিক প্রয়োগ, এটা হলো জলকে ফিল্টার করতে, মানে ইউভি রশ্মি ব্যবহার জলকে ফিল্টার করতে বা জলকে জীবাণু মুক্ত করার জন্য ব্যবহার করা হয়। রোজ চশমার ফোকাস দৈর্ঘ্য আমরা বলবো অসীম, এটা আমরা কি বলবো, অসীম বলবো। তারপর দেখো তড়িৎবাহী পরিবাহিত উৎপন্ন তাপে জুলের সূত্র, 3টে সূত্র আছে, আমরা 79 এর পেয়ে যাবো। 79 খুব ভালো দেখে নাও, 71 পেজে পেয়ে যাবো। দেখে নাও জুলের 3টে সূত্র খুব ভালো দেখে নাও, 3টে জুলের সূত্র ভালো করে বলে দেবে, পরীক্ষা ফুল মার্কস পেয়ে যাবে। তারপর চলে এসো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, এটা আমরা 81 পেজে পাবো। দেখে নাও ফ্যারাডের দুটো সূত্র আছে, খুব ভালো করে পড়ে নেবে, প্রথম দ্বিতীয় সূত্র, এটা হলো ফ্যারাডের সূত্র। তারপর দেখো লেঞ্জের সূত্রটি কোন ভৌত রাশি, এটা হলো শক্তি। লেঞ্জের সূত্র হলো শক্তি সংরক্ষণ সূত্র নির্দেশ করে। তারপর চলে এসো ওরস্টেডের পরীক্ষার কি সিদ্ধান্ত করা যায়, এটা আমরা পাবো পেজ নাম্বার 76-এ পাবো। এখানে পেজ নাম্বার 76-এ এই সিদ্ধান্ত লিখে দেবো, এটা ঠিক আছে, লিখে দেবো। তারপর দেখো অহমীয় পরিবাহী, এটা আমরা সিলিকন বলবো, জার্মেনিয়াম বলবো, একটা অর্ধপরিবাহী বলবো। আর আর্থিংয়ের বর্ণ আমরা আন্তর্জাতিক মতে আর্থিংয়ের বর্ণ এখন হয়েছে সবুজ বা হলুদ। বন্ধন শক্তি কাকে বলে, 91 পেজে পেয়ে যাবো, তো এটা 91 পেজে আমরা পেয়ে যাবো। তারপর দেখো তেজস্ক্রিয়তাকে পারমাণবিক ঘটনা বলে, এটা 89-এ পাবো। দেখো নিউক্লিয় ঘটনা, অর্থাৎ কোনো মৌলের রাসায়নিক ধর্ম বিভিন্ন কক্ষে উপস্থিত ইলেকট্রনের বিন্যাসের উপর নির্ভরশীল। যেহেতু রাসায়নিক পরিবর্তনের পরেও তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয়তার বর্তমান থাকে, তাই সিদ্ধান্তে আসা যায় তেজস্ক্রিয়তার সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা এবং এর সঙ্গে ইলেকট্রনের বিন্যাসের কোনো সম্পর্ক নেই, আর তেজস্ক্রিয় রশ্মির নির্গমনের ফলে নতুন মৌল উৎপন্ন হয়। তারপর দেখো BrIFCl, এটা বলা আছে ধাতব ধর্ম অনুসারে সাজাতে বলছে, প্রথমে F, তারপর Cl, তারপর Br, তারপর I। তারপর দেখো পর্যায় সারণীতে কোনো শ্রেণীর ওপর থেকে নিচে নামলে
তড়িৎ ঋণাত্মকতার কিরূপ পরিবর্তন হয়, এটা আমরা 102 পেজে পাবো। 102 পেজ দেখে নাও, 102 পেজে দেখে নাও। ওপর থেকে নিচে নামলে দেখো হ্রাস পাবে, ওপর থেকে নিচে হ্রাস পাবে, বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে। এরপর দেখো চলে আসছি, দেখে নাও কপার ধাতু পরিশোধনে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী কী ব্যবহার করবে, এটা আমরা পাবো 116 পেজ। দেখে নাও 116 পেজে। দেখে নাও কপার, এটা 116 পেজে পাচ্ছি। দেখে নাও, অর্থাৎ ক্যাথোডে দেখে নাও এখানে যে অবিশুদ্ধ কপার দণ্ড সেটা আমরা অ্যানোড ধরবো, আর বিশুদ্ধ কপারের পাতকে আমরা ক্যাথোড ধরবো। আর তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেট। তাহলে অবিশুদ্ধ কপারের দণ্ডকে আমরা বলবো অ্যানোড, বিশুদ্ধ কপারের দণ্ডকে আমরা বলবো ক্যাথোড, আর তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমরা ব্যবহার করব সেটা সালফিউরিক অ্যাসিড মিশ্রিত CuSO4 দ্রবণ। তারপর দেখো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, এটা হলো আমরা 127 পেজে পেয়ে যাব। দেখে নাও সালফেজ প্রস্তুতি আমরা 127 পেজ, প্রত্যেকটা স্টেপ বলে দেবো, খুব ভালোভাবে পড়বে, এবছর পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই পর্যন্ত বললেই হয়ে যাবে। তারপর চলে এসো পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির বিভিন্ন বিষয়গুলো লিখতে বলছে, সে রাসায়নিক পদার্থ সমীকরণ সংগ্রহ, এটা আমরা 124 পেজে পেয়ে যাব। দেখে নাও 124 পেজে আমরা এখানে পরপর ধাপগুলো পেয়ে যাচ্ছি, দেখো প্রত্যেকটা জিনিস দেখো পেয়ে যাচ্ছি 124 পেজে। তারপর দেখো ইথিলিনের সাথে হাইড্রোজেনের জুট বিক্রিয়া বলতে হবে, যেটা 144 পেজে পাবো। দেখে নাও ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের জুট বিক্রিয়া উৎপন্ন হবে CH3, তাহলে PTPD এই অনুঘটক উপস্থিতিতে সাধারণত ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন উৎপন্ন হবে, আমরা বিক্রিয়াটা বলে দেবো। দেখে নাও ইথিলিনের ব্যবহার কি, ইথিলিনের ব্যবহার আমরা বলবো কাঁচা ফল পাকানোর জন্য। 1 নম্বর হলো কাঁচা ফল পাকানোর জন্য কাঁচা ফল সংরক্ষণের ইথিলিন ব্যবহার করি। আর নাম্বার 2 হলো শল্য চিকিৎসায় আমরা এই চেতনানাশক হিসাবে ইথিলিন ব্যবহার করি। তারপর দেখো বিক্ষিপ্ত সূচারকে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া লিখতে বলছে, এটা আমরা 144 পেজে পাবো। দেখে নাও মিথেনের সঙ্গে বিক্রিয়াগুলো দেখো আছে, বিভিন্ন স্টেপগুলো আছে। দেখো একটা হলো প্রথম স্টেপে দেখো মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে, তারপর মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম, তারপর কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো উৎপন্ন হবে। তারপর চলে এসো লাস্ট প্রশ্ন, সেটা হলো ভিনাইল ক্লোরাইডের পলিমারের একটি ব্যবহার। ভিনাইল ক্লোরাইডের পলিমারের ব্যবহার বলতে বলছে, এটা পেজ নাম্বার 136-এ পাবো, 146-এ। দেখো ভিনাইল ক্লোরাইডের দেখে নাও ব্যবহার বলবো, তার আচ্ছাদনে ব্যবহার করব, তারপরে পাইপ, ট্যাঙ্ক, ব্যাগ, রেফ্রিজারেটরের ভেতরের অংশে আমরা ব্যবহার করব, কৃত্রিম মেঝেরিতেও ব্যবহার করব। তাহলে আমরা যে কোচবিহার রামভোলা হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।